পড়ন্ত বিকেল, সকাল থেকে সমস্ত আকাশ জুড়ে শ্রাবণের কালো মেঘ ছেয়ে আছে। একটু পর পর দমকা বাতাস বইছে। আমার মন খারাপের সাথে আকাশে যেন খুব মিল। আমার মন খারাপ হলেই আকাশটা কালো মেঘে ঢেকে যায়, তারপর বৃষ্টি নামে। আমার দু চোখেও নামে নোনা জলের বন্যা। আজ আমার মনটা বড্ড খারাপ। আমাদের সেই প্রিয় জায়গা পদ্মদিঘির পরিত্যক্ত সিঁড়িতে বসে আছি। স্বচ্ছ টলটলে সবুজ জলে ভরা দিঘিটা কচুরিপানায় ভরে গেছে। আমি আনমনে তাকিয়ে আছি কচুরিপানা সাদা নীল ফুলের দিকে। আকাশে মেঘের গর্জন বেরিয়ে চলেছে। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার সারা শরীর ভিজিয়ে দিয়েছে, দূর করেছে সকল ক্লান্তি। তবে আমার হৃদয় এখনো প্রাণহীন রুক্ষ মরুভূমি। বিরহ বেদনায় দগ্ধ হে হৃদয় এক বিন্দু প্রণয়ের সুধা পানের জন্য অতৃপ্ত তৃষ্ণা নিয়ে হাহাকার করছে। আমার দু চোখ জুড়ে নেমেছে নোনা জলের বন্যা। আমার অরুর কথা আজ বড্ড মনে পড়ছে। পাগলিটা বৃষ্টি খুব ভালোবাসতো। আর ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে ভেসে উঠছে অতীতের করুণ স্মৃতি। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য তখন আমার ভার্সিটির ছুটি পড়ে যাওয়ায় আমি চলে এসেছিলাম গ্রামে। আমাদের গ্রামটা বড়ই সুন্দর, সবুজের সমারোহ চারিদিকে। আমি এখন হাঁটছি গ্রামের কাঁচা রাস্তায়, হাতে একটা নীল ডায়েরি আর কলম, গায়ে একটা সাদা পাঞ্জাবি। রাস্তার ধার ঘেঁষে একটা হিজল গাছের নিচে ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করছি, তবে শব্দগুলো যেন কোথায় হারিয়ে গেছে। এই যে কবি সাহেব, কবিতা লিখছেন নাকি? হঠাৎ মেয়েলি কণ্ঠ শুনে আমি পিছনে ঘুরে তাকালাম। আমি রীতিমতো মুগ্ধ বিস্মিত হলাম। দেখলাম অষ্টাদশী এক রূপসী রমণী দাঁড়িয়ে আছে। কি প্রগাঢ় মায়া! আমি বিভোর হয়ে ডুব দিলাম তার রূপের গাঙ্গে। এমন রূপও কারোর হয়? স্রষ্টার সৃষ্টি কি এতই সুন্দর? কি হলো, কথা বলছেন না কেন? কাছে এসে আমার গা ঘেঁষে বসে এই কথা বলল মেয়েটি। সহসা মেয়েটির কাছে আসায় আমার একটু ইতস্তত বোধ হলো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তার দিকে। সেই দৃষ্টির অর্থ আমায় কেমন করে চেনো? মেয়েটি হয়তো আমার দৃষ্টির অর্থ বুঝতে পারল। আরও কাছে এসে বলল, আমাকে চেনেননি, কিন্তু আমি আপনাকে চিনি। চিনি বললে ভুল হবে, বরং ভালোভাবে চিনি। মেয়েটি অবলীলায় কথা বলে যাচ্ছে, যেন কত যুগ ধরে আমাকে চেনে। অনেক কথা বলল, যার সারমর্ম এই দাঁড়ালো, সে আমাকে চেনে এবং আমার ছোট বোন তার বান্ধবী। প্রত্যুত্তরে অপেক্ষা না করে সে উঠে দাঁড়ালো, তারপর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। পিছন থেকে বললাম, কে তুমি? নামটা তো বলে যাও। সে দাঁড়ালো, মুখ ফিরিয়ে চোখের দিকে তাকালো। কি গভীর মায়া সেই কাজল কালো নয়নে, যা বর্ণনা করার শব্দ খুঁজে পেলাম না। আমি অরণ্যিতা। তারপর একটা ভুবন ভোলানো হাসি দিয়ে নিজের পথে চলে গেল। আমি কিছু বলতে পারলাম না। স্থির দৃষ্টিতে তার প্রস্থানের পথে চেয়ে রইলাম। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। যখন ঘোর কাটলো তখন দেখলাম সন্ধ্যা হয়ে এসছে। গোধূলির রক্তিম সূর্যটা পশ্চিম আকাশে ডোবার আয়োজন করছে। কাল বিলম্ব না করে আমি বাড়ির পথে পা বাড়ালাম। তবে মনের ভিতর এক অজানা অনুভূতি বিরাজ করলো। ক্ষণিকের পরিচয়ে মনটা যেন তাকে বড্ড আপন ভাবতে লাগলো। সেদিন রাত্রে আমার আর ঘুম হলো না। সারাদিন অরণ্যিতার কথা ভাবতে লাগলাম। তার সুশ্রী মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সে কিভাবে আমায় চেনে? এই একটাই প্রশ্ন আমার মস্তিষ্কে বারংবার ঘুরপাক খেতে লাগলো। বারান্দায় এসে দাঁড়ালাম। ঝিরিঝিরি বাতাস বইছে, আকাশে রূপালি থালার মতন চাঁদ উঠেছে। হঠাৎ কোত্থেকে এক ফালি মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিচ্ছে। মেঘের নিকষ কালো আঁধারে হারিয়ে যাচ্ছে চাঁদ। আমার মনেও তখন আলো আঁধারির খেলা চলছে। তখন মনে পড়ল, অরণ্যিতা তো আমার বোনের বান্ধবী, তার কাছে গেলেই তো হয়। কিন্তু মস্তিষ্ক সায় দিল না। কিন্তু হৃদয়ের বাতায়নে অরণ্যিতার মায়াবী চেহারাখানি উঁকি দিতে লাগলো বারংবার।
তাই সকল সংকোচবোধ ভুলে বোনের ঘরের দিকে পা বাড়ালাম। ঘরের সামনে গিয়ে দেখলাম সুমা পড়ার টেবিলে পড়ায় মনোনিবেশ করেছে। আমি ঘরে প্রবেশ করে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। আমার উপস্থিতি টের পেয়ে বইয়ের দিকে তাকিয়েই বলল, কিছু বলবে ভাইয়া? লজ্জা শরমের মাথাকে আমি বলেই ফেললাম, অরণ্যিতাকে চিনিস তুই? আমার মুখে অরণ্যিতার কথা শুনে হয়তো বিস্মিত হয়েছে, তবে ওর মুখ বইয়ের দিকে থাকায় বুঝতে পারলাম না। এবার আমার দিকে তাকিয়ে বলল, চিনি, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? কি ব্যাপার বলো তো ভাইয়া? ভুরু কুঁচকে প্রশ্ন করলো সুমা। ওর প্রশ্ন শুনে কিছুটা ঘাবড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে ও তো হেসেই কুটোকুটি। বড় বুদ্ধিমতী মেয়ে সুমা, ওর কাছে কোনো কথা চাপা রাখা সম্ভব নয়, ঠিক বুঝে ফেলে। আমি অরণ্যিতার সাথে দেখা হওয়ার কথা ওকে বললাম। 5 বছর আগে একটা অচেনা মেয়ে তোমাকে প্রেমপত্র দিয়েছিল, মনে আছে সে কথা? সে তো একটা পিচ্চি মেয়ে। সেই পিচ্চির নামই হলো অরণ্যিতা। কথাটি বলে পিক করে হেসে উঠল সুমা। তুই কেমন করে জানলি আমাকে অরণ্যিতা চিঠি দিয়েছিল? আমি তো কাউকে বলিনি। তুমি শহরে পড়তে যাওয়ার পর অরণ্যিতাই আমাকে বলেছিল। জানো, তোমার জন্য ও অনেক কেঁদেছিল। ও সত্যি বড্ড ভালোবাসে। ওর কথা শুনে চোখে পানি এসে গেল। চোখের জল আড়াল করতে আমি ঘর থেকে বেরিয়ে এলাম, কারণ আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। তখন নিজেকে বড় অপরাধী মনে হলো। আমার মনটাকে ধিক্কার দিতে লাগলাম। কেমনে ভুলে গেলাম অরণ্যিতাকে, যার চিঠি পেয়ে আমার হৃদয় আন্দোলিত হয়েছিল। শূন্য হৃদয় উপকূলে প্রেমের ঢেউ উঠেছিল। যাকে এক নজর দেখার জন্য মন উতলা হয়েছিল, তাকে আমি কেমনে ভুলে গেলাম? চোখের পানি মুছে আমার ঘরের পুরনো টিনের বাক্স বের করলাম। তার মধ্যে পরম যত্নে ভাঁজ করে রেখেছিলাম চিঠিখানা। আবারও একবার পড়তে লাগলাম। প্রিয় কাব্য, বসন্তের রক্তিম কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা নিবেন। সাথে হতভাগীর হৃদয় নিকড়ানো শুদ্ধ নিসার্যের পবিত্র ভালোবাসা। আপনাকে দেখার পরে এক অজানা অনুভূতি আমাকে গ্রাস করেছে। আপনাকে আপন করে পাওয়ার বাসনায় হৃদয় উন্মাদ হয়েছে। তবে আমার কিছু আবদার আছে, কিন্তু না, বড় কিছু না, খুব ছোট্ট। যেমন বৃষ্টি হলেই আমার সাথে ভিজতে হবে, রাতে দুজন একসাথে জ্যোৎস্না বিলাস করব, আর আমায় দিতে হবে একগুচ্ছ নীল পদ্ম। এই ছোট্ট আবদারগুলো পূরণ করলেই হবে, আর কিছু চাই না। ইতি, আপনার অপরিচিত প্রেমিকা অরণ্যিতা। চিঠিটার প্রতিটি অক্ষরে করেছি হাজারো চুম্বন। প্রেমে পড়েছি শতবার। তা কি অরণ্যিতা জানে? চিঠিটা বুকের সাথে আঁকড়ে ধরে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, কখন শেষ হবে এই প্রতীক্ষার রাত্রি। ভোরের আলো ফুটেছে অনেক আগে। আমি ঘর থেকে বের হয়ে দেখি মা দাওয়ায় বসে তরকারি করছে আর সুমা চুলায় ভাত চড়িয়েছে। আমি হাত মুখ ধুয়ে বাড়ির সামনে পুকুর পাড়ে শিমুল গাছটার নিচে দাঁড়ালাম। রক্তিম ফুলের বদলে সাদা শিমুল তুলোয় ভরে আছে গাছটি। স্নিগ্ধ বাতাসে কিছু শিমুল তুলো উড়ে গিয়ে পড়ছে পুকুরের স্বচ্ছ পানিতে। আমি আনমনে অরণ্যিতার কথা ভাবছি। কাব্য, কেমন আছো? সহসা মেয়েলি কণ্ঠ শুনে রাস্তার দিকে তাকালাম। দেখলাম মীরা দাঁড়িয়ে আছে, তবে আগের মতন সুন্দরী আর নেই। চেহারার লাবণ্যতা হারিয়ে গেছে। চোখের নিচে পড়েছে কালো দাগ। কোলে 3 বছরের ফুটফুটে একটা মেয়ে। আমি এগিয়ে গেলাম। তো কবি সাহেব কেমন আছেন? এই তো ভালোই আছি। তুমি? অনেক ভালো আছি। বিয়ে করেছো? না, আমার মতন বেকার ছেলেকে কে বিয়ে করবে বলো? তুমি করতে? মীরা নিশ্চুপ হয়ে রইল। চোখের কোণে এক বিন্দু নোনা জল চিকচিক করে উঠল। মেয়েটা বড্ড ভালোবাসে যে আমায়। না, তোমার মতন গাধাকে বিয়ে করবে কে শুনি? অভিমানের সুরে কথাটা বলল মীরা। তোমার মেয়ের কি নাম রেখেছ? উপমা। তোমার পছন্দের নাম। মীরা ছল ছল চোখে আমার দিকে তাকালো। সেই চোখে রয়েছে ভালোবাসা না পাওয়ার আকুতি, ভালোবাসি কথাটি বলতে না পারার বেদনা। যে চোখে একদিন আমার জন্য মায়া দেখেছিলাম, আজ সেই চোখের প্রান্তর প্লাবিত হয়েছে বেদনার অশ্রুতে। যাই তাহলে, ভালো থেকো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল মীরা। একবার ভাবলাম পিছন থেকে ডাকি, কিন্তু পারলাম না। বিয়ে নামক অদৃশ্য কাঁটাতারের বেড়া বাড়িয়ে দিয়েছে আমাদের দূরত্ব।
কেড়ে নিয়েছে নাম ধরে ডাকার অধিকার। আনমনি চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। হঠাৎ করেই মনের আকাশটা বিষণ্ণতার কালো মেঘে ঢেকে গেল। এর কারণ কি মীরা? কিচ্ছু ভালো লাগছে না। হালকা কিছু খেয়ে ঘরে চলে গেলাম। জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। চোখ গেল দূরে স্কুলের মাঠে বটগাছটার দিকে। সেখানে কতদিন একসাথে খেলেছি। মীরা ছিল আমার একমাত্র খেলার সাথী। একসাথে শৈশব কৈশোর পার করেছি। শত খুনসুটির মধ্যে দিয়ে পার করেছি জীবনের সোনালি সময়। একদিন পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেলাম। মীরা ধরাধরি করে আমায় বাড়িতে নিয়ে এলো। সেদিন মীরা খুব কেঁদেছিল। তখন বুঝলাম মেয়েটা আমায় কত ভালোবাসি। এভাবেই দিন কাটতে লাগলো। দেখতে দেখতে আমাদের পরীক্ষা চলে এলো। দুজনে একসাথে মাধ্যমিক পরীক্ষা দিলাম, পাশও করলাম। তবে বাড়ি থেকে মীরাকে আর পড়াতে চাইলো না। বন্ধ হয়ে গেল মীরার পড়াশোনা। কলেজে ভর্তি হয়ে আমি শহরে চলে গেলাম। ওর সাথে মাঝে মধ্যে টুকটাক চিঠি আদান প্রদান হতো। এমনি একদিন সকালে চিঠি পেলাম মীরার বিয়ে। সে আমাকে তার বিয়েতে আসার নিমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু পড়াশোনার কারণে আসতে পারিনি। তারপর আর কোনো চিঠি পাইনি। ভেবেছিলাম ভুলে গেছে হয়তো, কিন্তু সে আমায় ভোলেনি। আজও পরম যত্নে হৃদয় গহীনে পুষে রেখেছে তার না বলা ভালোবাসা। হঠাৎ ঘরে কারোর প্রবেশের শব্দ পেয়ে পিছনে তাকালাম। সুমা এসেছে। কিছু বলবি সুমা? অরণ্যিতা বিকালবেলা তোমাকে নদীর পাড়ে দেখা করতে বলেছে। অরণ্যিতার কথা শুনে মনটার জমা বিষণ্ণতা কোথায় যেন হারিয়ে গেল। তবে তা প্রকাশ না করে গম্ভীর মুখে বললাম, আচ্ছা যাব। সুমা কি বুঝলো জানি না, ঠিক করে একটা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। বিকেল বেলা আমি হাঁটছি গাঁয়ের মেঠো পথে। গন্তব্য নদীর পাড়। কিছুক্ষণ পর মেঠো পথ ছেড়ে নেমে এলাম ধান ক্ষেতের সরু পথে, যেটা সোজা চলে গেছে নদীর তীরে। প্রকৃতির রহস্যময়ী অপরূপ সৌন্দর্য অবলোকন করতে করতে আমি পৌঁছালাম ধান ক্ষেতের শেষ প্রান্তে, যেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ কিছু বাবলা গাছ। বাবলা গাছের সারি পেরিয়ে পৌঁছালাম নদীর তীরে। দেখলাম বালুময় প্রান্তরে নদীর তীরে বসে আছে অরণ্যিতা। অঙ্গে তার শোভা পাচ্ছে নীল রঙের শাড়ি, আঁচল পড়ে আছে বালিতে। ধীর পায়ে এগিয়ে গেলাম তার নিকটে। আমার উপস্থিতি টের পেয়েও আমার দিকে ফিরেও তাকালো না, ঠিক আগের মতোই বসে রইল। আমি ওর পাশে গিয়ে বসলাম। স্নিগ্ধ কণ্ঠে ডাক দিলাম, অরণ্যিতা। এবার দিগন্তের দিক থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো অরণ্যিতা। চাঁদের মতন মুখটা অন্ধকার হয়ে আছে, যেন একখণ্ড কালো মেঘ এসে পূর্ণিমার চাঁদটাকে ঢেকে দিয়েছে। দেখেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। কিছু বলার আগেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? তোমার হৃদয়ে আমার জন্য এক বিন্দুও জায়গা নেই? তুমি কি আমায় কখনোই ভালোবাসোনি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো অরণ্যিতা, কিন্তু কান্না থামলো না। পিচ্চি মেয়ের মতন কেঁদেই চলেছে, যেন 5 বছরের হৃদয়ে জমে থাকা সকল দুঃখ কষ্ট অভিমান চোখের নোনা জলে বিলীন করে দেবে। হরিণী চোখের নোনা জলে আমায় ডুবিয়ে মারবে নাকি? আমার কথা শুনে মুখ তুলে চাইলো অরণ্যিতা। দেখলাম সুন্দর ফর্সা মুখটা বিবর্ণ কালচে বর্ণ ধারণ করেছে। চোখ থেকে বিন্দু বিন্দু নোনা জল চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে। চোখের জল মুছে দিলাম। কাজল লেপটে গেছে, যার দরুন ওকে আরো সুন্দর লাগছে। চোখের দিকে চেয়ে বললাম, চোখে আর কখনো কাজল পড়বে না কেমন? কেন? শূন্য চোখের মায়ায় আমি উন্মাদ হয়েছি। কাজল পড়লে তো ধূলিসাৎ হয়ে যাব। লজ্জা পেয়ে মুচকি হাসলো। উষ্ণ ললাটে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ভালোবাসার বাহুডোরে আবদ্ধ করে নিলাম। দিন যায় রাত আসে, সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে আমাদের পবিত্র প্রণয়ের গভীরতা। আমার চিন্তা চেতনায় শুধু অরণ্যিতা। শরৎকাল, তার বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও শত ব্যস্ততার মধ্যে অরণ্যিতা আমার সাথে দেখা করতে এসেছে পদ্মদিঘির পাড়ে। পদ্মদিঘির ইঁটের তৈরি সিঁড়িতে বসে আছি দুজনে। এক নাগারে কথা বলে চলেছে অরণ্যিতা, আর আমি তার একমাত্র মনোযোগী শ্রোতা। মেয়েটা তার সকল কথা অবলীলায় বলে যায়, আমি মুগ্ধ হয়ে শুনি। তবে এখন আমার মন কথার দিকে নেই। আমি তাকিয়ে আছি তার গোলাপি পাপড়ির ন্যায় ওষ্ঠদ্বয়ের নিচে থাকা ছোট্ট তিলটার দিকে।
কাব্য, দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে। কোথায়? হাত ইশারা করলো অরণ্যিতা। দেখলাম দিঘির দক্ষিণ পাড়ে। বাচ্চা মেয়ের মতন দিক বিদিক ভুলে কাশফুলের কাছে দৌড়ে গেল। কাশফুলের মাঝে হাঁটছে অরণ্যিতা। আসমানি রঙের শাড়ি বাতাসে উড়ছে, মুখে মুক্ত ঝরা হাসি, হাতের পেলবতায় ছুঁয়ে দিচ্ছে প্রতিটি কাশফুল। আমি চোখ ফেরাতে পারলাম না, মনোমুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ প্রকৃতি গোমড়া রূপ ধারণ করলো। কালো মেঘে ঢেকে গেল সমস্ত আকাশ। ইলসে গুড়ি বৃষ্টি শুরু হলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। অরণ্যিতা দৌড়ে এসে বলল, এই, কোথায় যাচ্ছ? চলো না, দুজনে একসাথে বৃষ্টি বিলাস করি। এমন রূপবতী নারীর মায়াবী চাহনির প্রেমময় আবেদন উপেক্ষা করার ক্ষমতা সৃষ্টিকর্তা ধরনীর কোনো পুরুষকে বোধহয় দেননি। তাই অনিচ্ছা সত্ত্বেও সম্মোহিতের মতন অরণ্যিতার পিছু পিছু নেমে গেলাম সিঁড়ির শেষ প্রান্তে। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। সিঁড়ির শেষ ধাপে দিঘির সবুজাভ পানিতে পা ডুবিয়ে বসে আছি দুজন। বৃষ্টিতে ভেজা রূপবতী রমণীকে দেখতে যে কতটা সুন্দর লাগে, শব্দের বর্ণনায় তা কখনোই বোঝানো সম্ভব না। কোথাও কেউ নেই, নীরব নিস্তব্ধ চারিদিক। বৃষ্টিতে ভেজাই আমার সমস্ত শরীর কাঁপিয়ে জ্বর এলো সেদিন রাতে। আমার শিওরে বসে একের পর এক জলপট্টি দিচ্ছে সুমা। মা তো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। সকালবেলা ডাক্তার চাচা এসে কিছু ওষুধ দিয়ে গেলেন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আর আমিও চাচ্ছি না জ্বর কমুক, কারণ এ তো জ্বর নয়, ভালোবাসার উষ্ণ পরশ। মাঝে মধ্যেই শরীর কাঁপিয়ে জ্বর আসছে। তখন আমার এক রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে, যেন অরণ্যিতার ভালোবাসা মাখা স্নিগ্ধ হাতে স্পর্শ করছে আমায়। 7 দিন পর একটু জ্বর কমলো। অরণ্যিতার সাথে দেখা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মনে হচ্ছে হাজারো বছর দেখিনি আমার প্রিয়তমাকে। কিন্তু বাধা দিল মা। চোখ মুখ কাঠখোট্টা করে বলল, গায়ে জ্বর নিয়ে এই ভোর দুপুরবেলা কোথাও যাওয়া চলবে না। অগত্যার দেখা করা হলো না। অরণ্যিতাকে না দেখে পুড়ে যাচ্ছে হৃদয়। দীর্ঘ হচ্ছে প্রতীক্ষার প্রহর। অবশেষে সকল প্রতিকূলতা উপেক্ষা করে চাদর গায়ে দিয়ে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হলাম। কাঁচা রাস্তা পেরিয়েই ইটের রাস্তায় পৌঁছালাম। গাঁয়ের সকল রাস্তা কাঁচা হলেও অরণ্যিতাদের বাড়ির সামনের অনেকখানি রাস্তা ইট দিয়ে বাঁধানো। আমি গেটের সামনে পৌঁছালাম। আলিশান বাড়ি, রঙিন আলোক সজ্জায় আলোকিত চারিদিক। আমি অরণ্যিতাকে দেখার জন্য আর একটু ভিতরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু অরণ্যিতা কোথায়? হঠাৎ খেয়াল করলাম অরণ্যিতা আমার দিকেই আসছে। চোখে নোনা জল চিকচিক করছে। লাল বেনারসি শাড়িতে একদম দেবীর মতন লাগছে। কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন বাচ্চা সুলভ আচরণে আমি বিস্মিত হলাম, সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিলাম। হ্যাঁ পাগলি, এমন বাচ্চাদের মতন কাঁদছো কেন? আমার কিছু হয়নি তো। কিচ্ছু হয়নি বললেই হলো? আমার জন্য তোমার জ্বর হয়েছে, তুমি অনেক কষ্ট পেয়েছো, কান্না জড়ানো কণ্ঠে বলল অরণ্যিতা। ধুর পাগলি, জ্বর তো ভালো হয়ে গেছে। আর কখনো বৃষ্টিতে ভিজবে না, কখনো না। আমি কিছু বলতে পারলাম না। আমার প্রতি ওর ভালোবাসা দেখে চোখ জোড়া স্নিগ্ধ হয়ে উঠল। চোখ থেকে গড়িয়ে পড়ল ভালোবাসার অশ্রু। ধীরে ধীরে রাত বাড়ছে। লোকে লোকারণ্য হয়ে গেল বাড়ির আঙিনা। আমি তার দাঁড়ালাম না। অরণ্যিতাকে বিদায় দিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। আমি অরণ্যিতাকে আপন করে পাবো তো? ভুলে যাবে কি ধনী গরিবের ব্যবধান? জাতি ধর্ম বর্ণ ভুলে কি মানুষ এক হতে পারে না? ভালোবাসা দিয়ে মানুষ একটা আলাদা জগৎ গড়তে পারে না, যেখানে নেই কোনো ধনী গরিবের, নেই কোনো বৈষম্য? এমন হাজারো কথা ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছালাম। দেখলাম মা ও কবির চাচা বসে খোঁজ গল্পে মশগুল। ভদ্রতার খাতিরে সালাম দিয়ে সামান্য কুশল বিনিময় করে ঘরে চলে আসলাম। কবির চাচা হলেন আমার বাবার ছোট ভাই। তার 3 মেয়ে। ওপরবেলা তার কোনো ছেলে সন্তান দেননি বলে তিনি সব সময় আফসোস করেন। তার কনিষ্ঠ কন্যা রূপার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার কবে পড়াশোনা শেষ হবে, কবে চাকরি হবে, এই নিয়ে তার বড় মাথা ব্যথা। বিয়ের কথা বলতেই হুটহাট হেসে হাজির হন আমাদের বাড়িতে। তারা এখনো খোশ গল্পে মগ্ন। দুজনের দীর্ঘ কথোপকথন কিছুটা আমার কর্ণগোচর হলো, তবে সেদিকে আমার কোনো খেয়াল নেই।
অরণ্যিতাকে হারাবার ভয়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। দু চোখের জলে বুক ভাসালাম, তবুও কাউকে জানতে দিলাম না হৃদয়ের মাঝে জ্বালা প্রকাণ্ড আগ্নেয়গিরির কথা। রক্তিম গোধূলি, অস্তমান রবি পশ্চিম গগনে ঢলে পড়েছে। জনশূন্য বেলাভূমে নিভৃতে দাঁড়িয়ে আছি, দূর থেকে অরণ্যিতাকে এক নজর দেখার জন্য। ওর বাড়ির কাছে লোক সমাগম কমতে লাগলো। দেখলাম অরণ্যিতা বাড়ির পথ ধরেছে। একটিবার তার কাছে পাওয়ার ব্যগ্র বাসনায় হৃদয় উন্মাদ হয়ে উঠল, কিন্তু তার উপায় নেই। অরণ্যিতাকে হৃদয় পিঞ্জরে নিয়ে বাড়িতে রওনা হলাম। সেদিন রাত ভালোভাবেই কাটলো। বিপত্তি ঘটল পরের দিন সকালে। সকালে উঠেই শুনি রূপা একটা ছেলেকে পালিয়ে বিয়ে করে বাড়িতে এসে উঠেছে, আর সেই শোকে কবির চাচা মাথা খারাপ হবার উপক্রম। আর তিনি নাকি পাগলের মতন ভুল ভাল প্রলাপ বকছেন। সুমার কাছে শুনলাম রূপা মেডিকেল ইন্টার্নি শেষ করে একটা হাসপাতালে সরকারি ডাক্তার হিসেবে চাকরি নেয়, আর সেই হাসপাতালে ডাক্তারের সাথে নাকি প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। আমাকে বাড়িতে ঢুকতে দেখেই কবির চাচা ডুকরে কেঁদে দিলেন। তারপর কান্নাজড়িত কণ্ঠে বললেন, দেখ কাব্য বাবা, আমার হতভাগী মেয়েটা কি কামটা করেছে। চাকরি করতে গিয়ে ডাক্তারের সাথে পীড়িত কইরা বিয়া করছে। একটু থেমে আবারও বলতে লাগলেন, কত আশা করেছিলাম তোমার মতন সৎ ভালো একটা ছেলের সাথে বিয়া দিমুর উপারে, যেন সে আমার মেয়েটারে সুখে রাখে, আর তা না করে মুখপুরি বিয়ে করলো ওই লাল মুখটারে। এতক্ষণ খেয়াল করিনি ঘরের বারান্দার চেয়ারে মাথা নিচু করে বসে আছেন একজন ভদ্রলোক। বয়স বড়জোর 25-26 হবে। গায়ের রং গৌরবর্ণ, মস্তক জুড়ে কোঁকড়ানো চুল, জড়সড় হয়ে বসে আছেন। হয়তো নিজেকে বড় অপরাধী মনে করছেন। একটা মেয়েকে অভিভাবকের অগোচরে বিয়ে করা অপরাধী বটে। হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলো রূপা। হাস্যোজ্জ্বল মুখ, পরনে একটা গাঢ় সবুজ রঙের শাড়ি। এমনিতেই রূপা অসাধারণ রূপবতী। তার গায়ে উজ্জ্বল রং দেখেই হয়তো কবির চাচা তার নাম রেখেছিলেন রূপা। এত বড় একটা অঘটন ঘটার পরে রূপা খুব স্বাভাবিক রয়েছে কেমন করে? আমাকে দেখেই নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কেমন আছো কাব্য ভাই? আমি ওর কথার উত্তর না দিয়ে ভুরু কুঁচকে প্রশ্ন করলাম, কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করেছিস কেন? আমি নিবিড়কে ভালোবাসি, তাই ওকে বিয়ে করেছি। আর এটা না করলে বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিত। এতে কি আমি সুখী হতাম? ভালোবাসা ছাড়া মানুষ কখনো প্রকৃত সুখী হয় না। ভালোবাসা ছাড়া সুখী থাকার বৃথা চেষ্টা করা আর ধুধু মরুভূমিতে জলরাশি খোঁজা একই কথা। কথাটি বলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল রূপা। সেই দৃষ্টিতে রয়েছে ক্ষোভ ও বিরক্তির ছাপ। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। কবির চাচাকে বুঝিয়ে বাড়ির পথে পা বাড়ালাম আর ভাবতে লাগলাম, সত্যিই তো ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সম্ভব হলেও সুখী হওয়া অসম্ভব। অরণ্যিতাকে ছাড়া আমি তো কখনো সুখী হতে পারবো না, কখনো না। রূপার কথাই শুধু আমার কানে বাজতে লাগলো। বসন্তের স্নিগ্ধ সকাল। বন্ধুর চিঠি মারফত খবর পেলাম রাজনৈতিক দ্বন্দ্বের মীমাংসা হওয়ায় ভার্সিটিতে পূর্বের ন্যায় যথারীতি পাঠ্যক্রম চালু হয়েছে। 3 মাস বাদেই আমার অনার্সের ফাইনাল পরীক্ষা হবে। আমাকে চলে যেতে হবে। অরণ্যিতাকে ছেড়ে ইট পাথরের প্রাণহীন শহরে যাওয়ার কথা ভাবতেই মনের আকাশ বিষণ্ণতার কালো মেঘে ছেয়ে গেল। হৃদয়ে শূন্যতা অনুভূত হলো। তবুও তো যেতেই হবে, তাই বাড়িতে বলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। কাল চলে যাব, তাই আজ অরণ্যিতার সাথে দেখা করতে আসা। বসন্তের বিষণ্ণ বিকেল। পদ্মদিঘির পশ্চিম দিকে বড় একটি কৃষ্ণচূড়া গাছ। সেই গাছের নিচে বসে আছি আমি আর অরণ্যিতা, দুজনেই নীরব। কারোর মুখে কোনো কথা নেই। পিন পতন নীরবতা বিরাজ করছে আমাদের চারপাশে। নীরবতা ভেঙে আমি বললাম, অরণ্যিতা, কি হয়েছে? কথা বলছো না কেন? কোনো উত্তর নেই। আমি ওর কাঁধে হাত দিয়ে মুখটা আমার দিকে ঘোরালাম। জ্যোৎস্নাময়ী চাঁদ বদনখানি মলিন হয়ে গেছে। চোখে নোনা জল টলমল করছে, যেন এখনই কেঁদে দেবে। ঠোঁট দুটো কাঁপছে। কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে তুমি সত্যিই চলে যাবে? যেতে তো হবেই। আমার কথা শুনে ডুকরে কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো অরণ্যিতা। বলতে লাগলো, তুমি আমায় একটুও ভালোবাসো না। ভালোবাসলে কখনো এমন করে আমায় একা করে চলে যেতে পারতে না। তোমায় ছাড়া আমি কেমন করে থাকবো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে অরণ্যিতা। তার অশ্রুসিক্ত নয়নের নোনা জলে ভেসে যাচ্ছে আমার বুক।
অরণ্যিতার কান্না আমি সইতে পারছি না। চিনচিন ব্যথায় হৃদয় ফেটে যাচ্ছে আমার। চোখ দিয়ে অঝোর ধারায় নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। বুক থেকে ওর মাথাটা তুললাম, চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, ধুর পাগলি, এমন করে কাঁদছো কেন? আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? ফিরে আসবো তো আবার। কোমল হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আমার হাত। আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি গেলে আর আসবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। আমি ওর উষ্ণ ললাটে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললাম, তোমার ভালোবাসায় মোহিত আহ্বানে সাড়া দিতে 7 সমুদ্র 13 নদীর পাড়ি দিয়ে ছুটে আসবো বারবার। মুখটা এখনো অমাবস্যা চাঁদের মতন গোমড়া করে রাখবে? আমার কথায় কাজল কালো নয়ন যুগল চকচক করে উঠল। ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চিলতে হাসি। অরণ্যিতার হাসিটার অদ্ভুত সুন্দর। ও হাসলে গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠদ্বয়ের সাথে সাথে হরিণীর মতন নয়ন যুগলও হেসে ওঠে। দেখতে বড্ড ভালো লাগে। আজ শহরে চলে যাব, তাই সকাল থেকে সুমা আর আমার মা দুজনেই ব্যস্ত। সুমা আমার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে, আর মা আছেন রান্না নিয়ে। আমার জন্য তৈরি করছেন গুড়ের পায়েস, নারকেলের নাড়ু, আরও কত কি। ছোটবেলায় খাওয়ার জন্য খুব বায়না করতাম, তবে এখন এসব খেতে আর তেমন ভালো লাগে না। তবু মা নিয়ম করে এগুলো বানিয়ে খাওয়ান আমাকে, যেন এতেই তার তৃপ্তি। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর অকৃপণ ভালোবাসার কাছে নশ্বর পৃথিবীর সমস্ত ঐশ্বর্য মূল্যহীন। দুপুরের বের হলাম বাড়ি থেকে। ধূসর গগনে মেঘের ঘনঘটা। মা আর সুমা বিদায় দিতে গিয়ে চোখের জলে বুক ভাসালো। তাদের চোখের জল আমি সইতে পারিনি, দিতে পারিনি সান্ত্বনা। আনমনে হাঁটছি গাঁয়ের পথে। একটু সামনে গিয়ে দেখলাম রাস্তার পাশে অরণ্যিতা দাঁড়িয়ে আছে। মুখটা অন্ধকারে ঢেকে আছে, চুলগুলো এলোমেলো, রক্ত জওয়ার মতন লাল হয়ে আছে অরণ্যিতার মায়া ভরা নয়ন যুগল। মনে হয় সারা রাত কেঁদেছে। এসব দেখে হৃদয় নীরবেই কেঁদে উঠল। গাঁয়ের গাছপালায় ভরা মেঠো পথে পেরিয়ে পাকা রাস্তায় এসে পৌঁছালাম। পিচ ঢালা রাস্তায় দু একটা ট্রাক চলাচল করছে। রাস্তার পাশে বয়োবৃদ্ধ করুই গাছগুলো মাথা তুলে যেন নীল আকাশে উঁকি দিচ্ছে। অরণ্যিতার দিকে তাকালাম, মুখটা বিষণ্ণ, চোখে নোনা জল চিকচিক করছে। একটু পরেই বড় একটা বাস এসে থামলো। অরণ্যিতাকে বিদায় দিয়ে বাসে উঠে গেলাম। সবকিছু পিছনে ফেলে বাস চলতে শুরু করলো। অস্বচ্ছ কাঁচের জানালা দিয়ে শেষবারের মতন অরণ্যিতাকে দেখলাম। অশ্রুসিক্ত নয়নে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি আমার দিকে। সে দৃষ্টিতে সর্বস্ব হারানোর ভয়। চোখটা ঝাপসা হয়ে এলো আমার। ততক্ষণে বাস চলে এসেছে অনেক দূর। দৃষ্টির অগোচরে চলে গেছে অরণ্যিতা। রিক্ত হৃদয়ে পাহাড় সমান বেদনা নিয়ে আমি পাড়ি জমালাম শহরের পথে। রাত্রি গভীর, আলোকিত শহর। গম গম করছে ভার্সিটির হলগুলো। উচ্ছ্বাসিত মনে আড্ডা জমিয়েছে ছাত্রছাত্রীরা। ভার্সিটির জীবন যে কত রঙিন ও আনন্দময় তা এখানে না আসলে বোঝা সম্ভব না। আমি জানালার পাশে বসে ব্যস্ত শহরটা দেখছি। এই কাব্য, একলা বসে কি করছিস ওখানে? ভাবনায় ব্যাঘাত ঘটল আমার। পিছন ফিরে দেখলাম রুমমেট তানিম একটা চেয়ার টেনে নিয়ে এসে বসলো আমার পাশে। তোর কি হয়েছে বলতো? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু না। কিছু না বললেই হলো। 7 দিন হয়ে গেল তুই এসেছিস, ঠিক মতন খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, আমাদের সাথে আড্ডাও দিচ্ছিস না। কিছু তো একটা হয়েছে। তেমন কিছু না, ভাবলেশীন ভাবে উত্তর দিলাম। আচ্ছা, তুই প্রেমে টেমে পড়িসনি তো? এমন দেবদাসের মতন উদাসীন থাকিস? ঠাট্টার স্বরে কথাগুলো বলেই ঈষৎ হেসে উঠল তানিম। প্রেম? সে তো আগ্নেয়গিরির লাভা, হৃদয় গহীনে তোলপাড় করে, বাইরে সুনামি হয়। কথাটি বলে বাইরে চলে গেলাম। তানিম ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। আমার পরীক্ষার সন্নিকটে। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এই 2 মাস অরণ্যিতার 2টো চিঠি পেয়েছি। প্রত্যেক চিঠিতেই গোটা গোটা অক্ষরে লিখেছে, আমার একগুচ্ছ নীলপদ্ম চাই। পরীক্ষা শুরু হয়েছে। মিছিল আর ধর্মঘটের কারণে পরীক্ষা স্থগিত ছিল বেশ কিছুদিন। তাই প্রায় 20 দিন লেগে গেল পরীক্ষা শেষ হতে। পরীক্ষাগুলো ভালোই দিলাম। এখন চিন্তা নীলপদ্ম নিয়ে। ক্যান্টিনে খাবার খাচ্ছিলাম আমি আর তানিম। তানিমকে বললাম, আচ্ছা, নীলপদ্ম কোথায় পাওয়া যায় রে? অরণ্যিতাকে দিবি? তানিমের মুখে অরণ্যিতার কথা শুনে হকচকিয়ে গেলাম। কি বলবো খুঁজে পেলাম না। আমার এমন অবস্থা দেখে তানিম উচ্চস্বরে হেসে উঠল। তারপর অপরাধীর মতন বলল, আসলে তোর বই নিয়েছিলাম পড়ার জন্য, ওর মধ্যেই চিঠিগুলো ছিল।
আচ্ছা, এখন নীলপদ্ম কোথায় পাবো তাই বল। তারপর সারাদিন শহরে ঘুরে একগুচ্ছ নীলপদ্ম জোগাড় করতে সন্ধ্যা হয়ে গেল। ফিরে এলাম হোস্টেলে। বাড়িতে যার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। ভোরে বাড়ির বাস ধরেছি। বাস থেকে যখন নামলাম তখন মধ্য দুপুর। গাঁয়ের মেঠো পথে চলতে শুরু করেছি। বড় বড় পা ফেলে বাড়ির পথে চলতে লাগলাম। বাড়ি পৌঁছে দেখলাম কেউ নেই। ঘরে ঢুকে ব্যাগটা রেখে নীল পদ্ম বের করে আনমনে দেখতে লাগলাম। অরণ্যিতার হাসি মাখা মুখখানা দেখতে পেলাম নীল পদ্মের মাঝে। হঠাৎ মা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন, সাথে সুমাও। চোখ দুটো ফুলে আছে মনে হচ্ছে, অনেক কেঁদেছে। সুমা, কি হয়েছে তোর? চোখ ফোলা ফোলা লাগছে কেন? দুজনের চোখে নোনা জল চিকচিক করছে। মা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, অরু আছে না, ওকে বাড়ির লোক জোর করে এক বিলেতি পোলার সাথে বিয়ে দিচ্ছিল, কিন্তু বিয়েতে ওর মত ছিল না, তাই বেচারি কাল রাতে আত্মহত্যা করে মইরা গেছে। মায়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখে অন্ধকার দেখতে লাগলাম। নিভে গেল পৃথিবীর সমস্ত আলো। বিষাদের একটা নীল পাহাড় এসে হৃদয় গহীনে আঘাত করলো। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো অবিরত। খোকা, তুই এমন করছিস কেন? আমি কিছু বলতে পারলাম না। বাকশক্তি হারিয়ে গেছে আমার। পাগলের মতন বাড়ি থেকে বেরিয়ে এলাম। দিক বিদিক ভুলে ছুটতে লাগলাম। হাতে অরণ্যিতার জন্য আনা একগুচ্ছ নীলপদ্ম। অরণ্যিতাদের বাড়ি ছাড়িয়ে ডান দিকের একটা পথ চলে গেছে নদীর তীরে। সেখানে পৌঁছে উন্মাদের মতন আমার অরণ্যিতাকে খুঁজতে লাগলাম। সহসা চোখে পড়ল একটা নিম গাছের নিচে। দৌড়ে গিয়ে বসে পড়লাম। শুভ্র বালিতে চোখ দিয়ে অবিরত ঝরতে লাগলো বেদনার নোনা জল। আমার অরণ্যিতা আর নেই। হাতড়াতে থাকলাম, খুঁজতে থাকলাম আমার প্রিয়তমাকে, আর পাগলের মতন ডাকতে লাগলাম, দেখো অরু, দেখো তোমার প্রিয় নীলপদ্ম এনেছি, নেবে না? কথা বলবে না আমার সাথে? এত অভিমান কেন তোমার? চিৎকার করে কাঁদতে লাগলাম। আকাশ বাতাস কাঁপিয়ে অরণ্যিতা বলে ডাক দিয়ে চৈতন্য হারালাম। কিন্তু অরণ্যিতা তো আর নেই। আমাকে একা করে চলে গেছে না ফেরার দেশে। সেখান থেকে কেউ ফিরে আসে না। সহসা কারোর কোমল স্পর্শে ঘোর কাটলো আবার। বাস্তবে ফিরলাম অতীতের করুণ স্মৃতি থেকে। পিছনে ফিরে দেখলাম ফারিহা দাঁড়িয়ে আছে। পরনে আকাশি রঙের শাড়ি, চোখে কাজল, খুব সুন্দর লাগছে দেখতে ওকে। আমার কাঁধে হাত রেখে মিষ্টি কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে গেছে তো, বাড়ি যাবে না? সত্যি তো, চারিদিকে অন্ধকার নেমে এসছে। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। আকাশ একদম পরিষ্কার। পদ্মদিঘির পরিত্যক্ত সিঁড়ি থেকে উঠে দাঁড়ালাম। হাঁটতে লাগলাম বাড়ির পথে। ফারিহা কে? ফারিহা হচ্ছে আমার বিবাহিত স্ত্রী। অরণ্যিতাকে হারানোর বেদনা সইতে না পেরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। প্রায় অর্ধ বছর আমি এভাবেই ছিলাম। বাবা নেই। আমার এই অবস্থা। মা খুব ভেঙে পড়েছিল। শাড়ির আঁচলে মুখ চেপে সারাক্ষণ শুধু কান্না করত। কেন কাঁদছে তা বোঝার মতন বোধশক্তি আমার ছিল না তখন। আমার চিন্তায় মা অসুস্থ হয়ে পড়ল। কবির চাচা বললেন, এবার বিয়েটা করে নে বাবা। সকলে একই কথা বললেন। অবশেষে উপায় না পেয়ে ফারিহাকে বিয়ে করলাম। গরিব ঘরের মেয়ে ফারিয়া, তবে খুব মায়াবতী। ওর যত্ন আর ভালোবাসায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। ফিরে পেলাম স্বাভাবিক জীবন। গাঁয়ের পথে পাশাপাশি হাঁটছি আমি আর ফারিহা। দুজনে চোখাচোখি হতেই মুচকি হাসলো। চোখের ভাষায় বলল, কি দেখছো এমন করে? আমি মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিলাম। মেয়েটা আমার জীবনে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় উদয় হয়ে দূর করে দিয়েছে জীবনের সকল অন্ধকার। অদৃশ্য এই মায়ার বাঁধন ছিন্ন হবার নয়, এই বাঁধন যে আজন্মকালের। দূর আকাশের সন্ধ্যা তারাটা জ্বলজ্বল করে উঠল। তার মাঝে দেখতে পেলাম আমার প্রিয়তমা অরণ্যিতার মায়াবী বদনের মুক্ত ঝরা হাসি।